আবার আসবো আমি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। তবে আওয়ামী লীগ সরকারের সাথে যে এমন কিছু ঘটতে পারে তা আগেই সতর্ক করেছিল রাশিয়া, কিন্তু মস্কোর এই সতর্কবার্তাকে খাটো করে দেখেছিল, আর তাতেই জীবনের সবচেয়ে বড় ভুল করলেন সাবেক প্রধানমন্ত্রী। ভারত, রাশিয়া এবং চীনের কাছে এটা পরিষ্কার হয়ে গিয়েছে যে বাংলাদেশে আওয়ামী লীগের সরকার ছাড়া আর যে কোনো সরকারি আসুক না কেন, তারা আমেরিকাকে বাংলাদেশে অনায়াসে উপনিবেশ করার সুযোগ করে দেবে। তাই ভারতের মধ্যস্থতায় রাশিয়া এবং চীনকে নিয়ে চেষ্টা করা হচ্ছে যে বাংলাদেশে যেন নির্বাচিত সরকার হিসাবে আওয়ামী লীগের সরকারই থাকে। রাশিয়া বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে, তাই প্রতীক হাসিনার সঙ্গে ফোনে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন এবং কিভাবে তারা বাংলাদেশের দখলদার সরকারকে হটিয়ে কিভাবে আবার তাকেই পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী কুর্সিতে বসাতে পারে সেই বিষয়ে জরুরি পদক্ষেপ নিতে চলেছে। শেখ হাসিনা উনি বাংলাদেশে ফিরছেন অতি দ্রুত। বাংলাদেশের ফেব্রুয়ারির 12 তারিখে যেই নির্বাচনটি আপনার হওয়ার কথা সেটি আর হচ্ছে না, সেটি স্থগিত হয়ে যাচ্ছে। শুধু এটাই না, এই অন্তর্বর্তীকালে সরকারের প্রথম যে একদম প্রধান লক্ষ্য হচ্ছে হা ভোট আর না ভোটের মাধ্যম দিয়ে দেশটাকে বিক্রি করে দেওয়া। আগামী 23 জানুয়ারি বঙ্গবন্ধু তনয় দেশরত্ন শেখ হাসিনা তিনি প্রকাশ্যে আসবেন, অর্থাৎ দেশ থেকে চলে যাবার পর তিনি এই প্রথমবার সংবাদ সম্মেলন করবেন এবং সেটা হবে দিল্লির কোনো একটা জায়গায়। ভারতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি গৌতম লাহোরি তিনি একটা ভিডিও বার্তায় বলেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 23 জানুয়ারি প্রকাশ্যে আসবেন। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জানতে যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের সবাইকে বলবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই ভিডিওটিতে এমন কিছু তথ্য শেয়ার করা হয়েছে যা জানলে আপনারা অবাক হবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ দেখে নিয়েছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তাই বলছি প্রিয় দর্শক, সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ভারত, রাশিয়া এবং চীনের কাছে এটা পরিষ্কার হয়ে গিয়েছে যে বাংলাদেশে আওয়ামী লীগের সরকার ছাড়া আর যে কোনো সরকারি আসুক না কেন, তারা আমেরিকাকে বাংলাদেশে অনায়াসে উপনিবেশ করার সুযোগ করে দেবে। তাই ভারতের মধ্যস্থতায় রাশিয়া এবং চীনকে নিয়ে চেষ্টা করা হচ্ছে যে বাংলাদেশে যেন নির্বাচিত সরকার হিসাবে আওয়ামী লীগের সরকারই থাকে। রাশিয়া বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে, তাই প্রতীক হাসিনার সঙ্গে ফোনে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন এবং কিভাবে তারা বাংলাদেশের দখলদার সরকারকে হটিয়ে কিভাবে আবার তাকেই পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী কুর্সিতে বসাতে পারে সেই বিষয়ে জরুরি পদক্ষেপ নিতে চলেছে। অন্যদিকে সামনেই চীনে এসসিও সম্মেলন, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশেষভাবে স্বাগত জানাতে আগ্রহী শি জিনপিং। মনে করা হচ্ছে সেখানেই বাংলাদেশ নিয়ে মোদীজির সঙ্গে শি জিনপিং এবং পুতিনের সঙ্গে বিশেষ আলোচনাটি সেরে ফেলা হবে। তারপর 3টি গুরুত্বপূর্ণ দেশ মিলে হাসিনাকে প্রধানমন্ত্রীর পদে বসিয়ে দেওয়া হবে এবং ভবিষ্যতে যাতে আমেরিকা আবার তার উপনিবেশ করার লক্ষ্যে যেন 5ই আগস্টের মতো ঘটনা ঘটাতে না পারে, তার জন্য ভবিষ্যৎ পরিকল্পনা হলো বাংলাদেশকে এসসিও এবং ব্রিক্সের মধ্যে অন্তর্ভুক্তি করা। আর এরপর এই কাজটি করা গেলে আমেরিকা বাংলাদেশে তার উপনিবেশ করার যে পরিকল্পনা তা কোনোদিনই বাস্তবায়িত করতে পারবে না, কারণ বঙ্গবন্ধুর মতো হাসিনাও বলে রেখেছে যে আওয়ামী লীগ কোনোদিনই দেশের 1 ইঞ্চিও অন্য দেশের হাতে তুলে দিয়ে ক্ষমতা ভোগ করতে চায় না। 2001-এ বিএনপি ক্ষমতা এসেছিল কিভাবে? তখন তো গ্যাস বিক্রি করার মুচলেখা দিয়েই ক্ষমতা এসেছিল। তাহলে এখন তারা দেশ বিক্রি করবে নাকি সেন্ট মার্টিন দ্বীপ বিক্রি করার মুচলেখা দিয়ে আসতে চায়? আমি তো এটুকু বলতে পারি যে আমি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা, আমার হাত থেকে এই দেশের কোনো সম্পদ কারো কাছে বিক্রি করে আমি ক্ষমতা আসতে চাই না। ওই গ্যাস বিক্রির মুচলেখা দিলে আমিও ক্ষমতায় থাকতে পারতাম। আর এখনও যদি আমি বলি যে না, ওই সেন্ট মার্টিন দ্বীপ বা আমাদের দেশ কাউকে লিজ দেবো, তাহলে আমার ক্ষমতায় থাকার কোনো অসুবিধা নেই, আমি জানি সেটা। কিন্তু আমার দেশ সেটা হবে না। আমার দেশের মানুষকে ভাগ্য নিয়ে আমি কাউকে খেলতে দেবো না। আমার দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কারণে। আর আমার দেশের মাটি ব্যবহার করে কোনো জায়গায় কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে, কাউকে অ্যাটাক করবে বা এই ধরনের কাজ আমরা হতে দেবো না। আমরা শান্তিতে বিশ্বাস করি, আমরা শান্তিপূর্ণ সহযোগিতায় বিশ্বাস করি। অর্থাৎ আওয়ামী লীগ সরকারে থাকলে এশিয়াতে আমেরিকার কোনো উপনিবেশ গড়ে উঠবে না। অন্যদিকে আসন্ন সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও সম্মেলন উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে স্বাগত জানালো চীন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অত্যাধিক শুল্ক চাপানো নিয়ে বিশ্বজুড়ে যে অস্থিরতা তৈরি হয়েছে সেই প্রেক্ষাপটে নয়াদিল্লির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে চাইছে বেজিং, এমনই মত ওয়াকিবহল মহলের। আগামী 31শে আগস্ট থেকে 1 সেপ্টেম্বর
চীনের তিয়ানজিন শহরে বসতে চলেছে এসসিওর আসর। প্রধানমন্ত্রী মোদীর চীন সফরকে স্বাগত জানিয়ে চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র গো চিয়াকুন বলেছেন, এসসিও গঠনের পর সবথেকে বড় আকারের সম্মেলন হতে চলেছে তিয়ানজিন সম্মেলন। তার কথায়, আমরা বিশ্বাস করি যে সকল পক্ষের সম্মিলিত প্রচেষ্টায় তিয়ানজিন শীর্ষ সম্মেলন হবে সংহতি, বন্ধুত্বপূর্ণ এবং ফলপ্রসূ ফলাফলের সমাবেশ এবং এসসিও উচ্চমানের উন্নতির একটি নতুন পর্যায়ে প্রবেশ করবে, যার মধ্যে বৃহত্তর সম্প্রতি, সমন্বয়, গতিশীলতা এবং উৎপাদনশীলতা থাকবে। আর ভারতের লক্ষ্য থাকবে যে কোনোভাবে বাংলাদেশকে এসসিওর মধ্যে অন্তর্ভুক্তি করা। বর্তমানে এই ব্লকে এই মুহূর্তে 10টি সদস্যভুক্ত দেশ রয়েছে, যার মধ্যে রয়েছে বেলারুশ, চীন, ভারত, ইরান, কাজাখস্তান, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান এবং উজবেকিস্তান। তিয়ানজিনের এই মিটিংয়ে যোগ দেবেন 10টি সদস্য দেশের রাষ্ট্রপ্রধানরা। 2019 সালে শেষবার চীন সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। এরপর 2020 সালে গালওয়ান সংঘর্ষকে কেন্দ্র করে উভয় দেশের সম্পর্কে চরম অবনতি হয়। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর উত্তেজনার সেই আবহ আপাতত কমলেও দুই দেশের সম্পর্কে উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি। এরকম একটা পরিস্থিতিতে মোদি চীন সফরে যাচ্ছেন। আগামী 31শে আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত চীনের তিয়ানজিন শহরে বসতে চলেছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলন, যেখানে এসসিও সদস্যভুক্ত দেশগুলি আঞ্চলিক নিরাপত্তা, সন্ত্রাস এবং বাণিজ্যের মতো বিষয়গুলি আলোচনা করবে বলে মনে করা হচ্ছে। ভারত ও চীনের সম্পর্কে স্থিতিশীলতা আনার জন্য দ্বিপাক্ষিক আলোচনাও চালিয়ে যাওয়ার চেষ্টা করা হবে বলে মত ওয়াকিবাহুল মহলে। আর এই আলোচনাতেই ভারত, রাশিয়া এবং চীন যাতে বাংলাদেশকে নিয়ে বিশেষ ব্যবস্থা গ্রহণ করে তা নিশ্চিত করতে চাইবে ভারত। এই জানুয়ারি মাসটা বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় লক্ষ্য করতে থাকেন। এ মাসেই বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক অনেক পরিবর্তন আসবে। অনেকেই বলতে পারেন কি এমন হবে, নির্বাচন হয়ে যাচ্ছে, কি এমন পরিবর্তন আসবে। আমি আপনাদেরকে আবারও বলি, একটা মেসিভ পরিবর্তন এ মাসে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে দেখতে পারবেন। বাতাসে, আকাশে, মাটিতে, গন্ধে সব ধরনের জায়গায় গুঞ্জন শোনা যাচ্ছে আগামী 23 জানুয়ারি বঙ্গবন্ধু তনয় দেশরত্ন শেখ হাসিনা তিনি প্রকাশ্যে আসবেন। অর্থাৎ দেশ থেকে চলে যাবার পর তিনি এই প্রথমবার সংবাদ সম্মেলন করবেন এবং সেটা হবে দিল্লির কোনো একটা জায়গায়। ভারতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি গৌতম লাহোরি তিনি একটা ভিডিও বার্তায় বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 23 জানুয়ারি প্রকাশ্যে আসবেন। আগামী 23 তারিখে সম্মেলন হবে, এই প্রথম শেখ হাসিনা ভারতীয় সাংবাদিকদের সঙ্গে মিলিত হবে। ফলে এবং সেটা লাইভ টেলিকাস্ট হবে। শেখ হাসিনা কি বলছেন সেটা একটা বড় কৌতূহল থাকবে সকলের। যদিও এখনো এই তথ্যের কোনো সত্যতা আমরা পাইনি এবং পেলে অবশ্যই আপনাদেরকে জানাবো। তবে বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল কোনো মাধ্যম থেকে আমরা এখনো সেই বার্তা পাইনি এবং আমাদের ব্যক্তিগত সোর্স থেকেও সেই বার্তা এখনো অব্দি আসেনি। কিন্তু আমি ভাবতেছি বঙ্গবন্ধু কন্যার ভয়েস অর্থাৎ অডিও এটাই নিতে পারে না রাজাকারের বাচ্চারা। বঙ্গবন্ধু কন্যা যে অডিও দেন, এই অডিওকে কেন্দ্র করে সুৎখুর ইউনুস একাধিকবার ভারতীয় সংবাদ মাধ্যম, ভারতের অথরিটি অর্থাৎ ভারতের সরকারের বিভিন্ন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ তাদেরকে বারবার বলার চেষ্টা করেছে, বলেছে শেখ হাসিনাকে চুপ থাকতে বলেন, শেখ হাসিনা বাইরে বসে কেন উস্কানি দিচ্ছে। সুৎখুর ইউনুস গঙের যে অপকর্ম, যে নৈরাজ্য, এদের বিরুদ্ধে কথা বলার কারণে তার জবান বন্ধ রাখার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছিল সুৎখুর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু তারা সেটা করতে পারেনি। ভারতবর্ষ স্পষ্ট বার্তা দিয়েছিল বঙ্গবন্ধু কন্যা তিনি ভারতে আছেন, তিনি তার ইচ্ছা অনুযায়ী কথা বলতে পারেন। ভারত একটা বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র, তারা কখনোই কাউকে বাধা দিতে পারে না, কারণ বঙ্গবন্ধু কন্যা ভারতে রাষ্ট্রীয় অতিথির মর্যাদায় আছেন। আমি শুধু ভাবতেছি বঙ্গবন্ধু কন্যা যদি লাইভে এসে বক্তব্য দেন কিংবা প্রেস কনফারেন্সও করেন, ভাবতে পারেন রাজাকারের বাচ্চাদের কি হবে, যারা এই বাংলাদেশকে অস্থিতিশীল করার নেপথ্যের কারিগর, যারা ডলার খেয়ে বাংলাদেশটাকে নরক বানিয়ে ফেলেছে, তাদের মনস্তাত্ত্বিক জায়গাটা কি হবে, তাদের মনের মধ্যে কি ধরনের ভয়, শঙ্কা, ভীতি কাজ করবে। জুলাই জঙ্গিরা, তোমাদেরকে আবারও বলতেছি, বাংলাদেশ ষড়ঋতুর দেশ, কখন ঋতু বদল হয়ে যায় বলা খুবই মুশকিল। যে কোনো সময় যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলা করার জন্য ওইটুক সামর্থ্য অর্জন করো, নয়তো পিটিয়ে পিঠের চামড়া ছিঁড়ে ফেলা হবে। এইটুক নিশ্চয়তা আমি দিতে পারি। বাংলাদেশের রাজনীতিতে এই জানুয়ারি মাসে অনেকগুলো ঘটনা ঘটবে, বিশেষ করে এই সপ্তাহে অনেকগুলো ঘটনা ঘটবে। কিছু বিষয় আমি আপনাদের মাথায় দিতে চাই, আপনারা একটু খেয়াল রাখবেন, দেখবেন অনেক কিছু আপনাদের চোখের সামনে উঠে আসবে, চলে আসবে, আপনারা নিজেরাই সেটা উদ্ঘাটন করতে পারবেন। বাংলাদেশের বর্তমান অর্থ উপদেষ্টা একটা বক্তব্য দিয়েছে, কি দিয়েছে কি দেয়নি সেটা আমি এখানে বলতে চাচ্ছি না। আপনারা ইউটিউব কিংবা গুগলে সার্চ করে তার বক্তব্যটা শুনবেন, তাহলে বুঝতে পারবেন অনেকগুলো মেসেজ এই বক্তব্যে আছে। এদিকে 12 ফেব্রুয়ারি যদি নির্বাচন হয়, সেক্ষেত্রে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সুৎখুর ইউনুসের সাথে জামাত বৈঠক করেছে। যে বৈঠক কোনোভাবেই বিএনপি স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে নেয়নি, বিএনপি এটাকে কোনোভাবেই ভালো চোখে দেখেনি। দেখা যাক বিএনপির প্রতিক্রিয়া আসলে কি হতে পারে। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর 4 স্টার জেনারেল যারা আছে তাদের মধ্যে একটা ব্যাপক রদবদল হচ্ছে, অর্থাৎ বর্তমানে যারা আছে সেনাবাহিনীর 4 স্টার জেনারেল তাদের পরিবর্তন করা হচ্ছে, তাদের পদ পদবীকে ঘুরিয়ে পেঁচিয়ে, অর্থাৎ যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন তাদেরকে পরিবর্তন করা হচ্ছে। এটাও কিন্তু একটা বিশাল বার্তা দেয়। কি বার্তা দেয়, কেন এই বার্তাগুলো আসতেছে, আপনারা খুব শীঘ্রই জেনে যাবেন। আমরা বলার চেষ্টা করবো, যতটুকু আমরা জানতে পারবো ততটুকু আমরা আপনাদেরকে জানাবো। সব থেকে মজার বিষয়, বিএনপির একটা প্রতিনিধি দল 25 তারিখ অর্থাৎ
অর্থাৎ চলতি মাসের 25 তারিখ শামা ওবায়েদ বিএনপির নেত্রী, তার নেতৃত্বে দিল্লি সফরে যাচ্ছে। ওই ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা ছাত্রদল স্লোগান দিয়েছিল না, বিএনপি ত্রিপুরা লং মার্চ করেছিল না, জাগো বাহে তিস্তা বাঁচাও কর্মসূচি ঘোষণা করেছিল না, সেই বিএনপি কিছুদিনের ব্যবধানে এখন দিল্লিতে বৈঠক করতে যাচ্ছে। কই বাংলাদেশের তথাকথিত ভারত বিদ্বেষী জনতা, কই তথাকথিত বিএনপির সকল নেতারা, রুহুল কবির রিজভী, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দুদু মিয়া, এখন ভারত বিরোধী কথা মাথায় আসে না? কি রেজভী সাহেব, আপনি তো আপনার বইয়ের শাড়ি পরিয়েছিলেন, ভারতীয় শাড়ি, এখন আপনার বইয়ের পুরাবেন না? সেটাও পুরান আমরা দেখি। দুঃখিত, আমি অশ্লীল ভাষায় বলতে বাধ্য হলাম, আমার নারী দর্শক যারা আছেন মাইন্ড করবেন না। এরা হচ্ছে গিয়া প্রথম শ্রেণীর নষ্ট। এই বিএনপির তথাকথিত কয়েকটা ভারত বিদ্বেষী নেতা আছে, এদের কাজই হচ্ছে ভারত বিরোধিতা করা, কিন্তু তাদের আব্বাজান, তাদের যে প্রধান তারেক রহমান ভারতের সাথে নিকোজিশনের পর বাংলাদেশে এসেছে, এটা জামাত বারবার বলার চেষ্টা করছে। বিএনপির একাধিক নেতাও এটা বিশ্বাস করে, ভারতের সাথে সমঝোতা ছাড়া তারেক রহমান বাংলাদেশে আসতে সাহসটুকু পাচ্ছিলেন না, এবং তিনি সেই সমঝোতার মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করেছেন। রিজভী সাহেব শাড়ি পরিয়েছিলেন, এখন বিএনপির প্রতিনিধি দল দিল্লি সফরে যাচ্ছে বৈঠকের উদ্দেশ্যে, এখন আপনার বইয়ের আন্ডার গার্মেন্টস দয়া করে পুড়িয়ে দেবেন, পারলে আপনার মেয়েরটাও পুড়িয়ে দেবেন, কারণ আপনারা তো ভারতের কোনো কিছু পছন্দ করেন না। এখন ভারতের দল যাবে, সেই প্রতিনিধি দলের সবাইকে বয়কট করবেন না? তৌহিদি জনতা, জুলাই জঙ্গি বাচ্চারা, তোরা বয়কট করবি না বিএনপির প্রতিনিধি দলকে? ভারত বিদ্বেষ, ভারত বিদ্বেষ, ভারত বিদ্বেষ, ভারতীয় আধিপত্যবাদ, ভারতীয় আগ্রাসন, কত কথা শুনলাম। প্রত্যেকটা দল উইদাউট বাংলাদেশ আওয়ামী লীগ, এখন এই বাচ্চারা ভারত সফরে যাচ্ছে, এবং জামাত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার সাথে বৈঠক করেছে। লজ্জা থাকা উচিত, মিনিমাম লজ্জাটুকু রাজনীতি করতে হলে থাকতে হয়, এই লজ্জাটুকু এই চোরের বাচ্চাদের মধ্যে নাই। আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য, ব্যাকডোর বিভিন্ন চ্যানেলে বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান বিভিন্ন আন্তর্জাতিক মহলের সাথে যোগাযোগ করছেন, বিভিন্ন লবি মেনটেন করতেছেন। এখানে অবশ্যই ভারতীয় লবি আছে, কেন মেনটেন করতেছেন, কি চাচ্ছেন, কি হচ্ছে, সব ধীরে ধীরে পানির মতো পরিষ্কার হয়ে যাবে। 12 ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে কতগুলা শখ জাগানো হয়েছে আপনারা কল্পনা করতে পারবেন না। অনেকেই বলতে পারেন বাংলাদেশ আওয়ামী লীগ তো নির্বাচন প্রতিরোধে কোনো ব্যবস্থা নেয়নি, বাংলাদেশ আওয়ামী লীগের কোনো ব্যবস্থা নিতে হবে না, বাংলাদেশের মানুষ এই ভোট কেন্দ্রে যাবে না। নিশ্চিত থাকেন আপনারা, একটা সিম্পল শতাংশের মানুষ তারা ভোট কেন্দ্রে যাবে, তারা উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার চেষ্টা করবে, কিন্তু বাংলাদেশে সেই প্রেক্ষাপট নাই। 40% সমর্থকের একটা দলকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন আয়োজন করা হবে, আর সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ অংশ নেবে স্বতঃস্ফূর্তভাবে, এটা ভাববার কোনো কারণ নাই। ওয়াকার প্রথম শ্রেণীর ক্রিমিনাল, দেখা যাক শেষ টাইমে এসে ইউনূসের সাথেও ক্রিমিনালি করতে পারে, বিএনপির সাথেও ক্রিমিনালি করতে পারে। নিজের জীবন রক্ষার একটা ব্যাপার তো আছে, তাছাড়া পরিবারের তো ব্যাপারটা থেকে যায়, সবার মাথায় তো আত্মীয় স্বজন, পরিবার পরিজন, বন্ধু বান্ধব থেকে যায়, তাই না? আমাদের রাষ্ট্রপতির সাথে আজকে বাংলাদেশে যে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আছে, তিনি টেলিকনফারেন্সে যোগাযোগ করবেন। এখানেও একটা বিশাল বার্তা আছে, কি আছে না আছে এগুলা পরে বলবো আমি। অনেকগুলো ঘটনা ঘটতেছে, এবং এই 7 দিনের মধ্যে আপনারা অনেক কিছু দেখতে পারবেন। আরেকটা বার্তা বিএনপির উদ্দেশ্যে দিয়ে যায়, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সাংবিধানিকভাবে অবৈধ, আইনগতভাবে অবৈধ। সংবিধানে 15 সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিংবা অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা বলে কোনো কিছু অবশিষ্ট নাই। এই সরকারটা সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের যে নিয়ম নীতি মেনে গঠিত হয়েছে, প্রধান বিচারপতির স্বাক্ষরের মধ্য দিয়ে, এগুলো সব বোগাস। সো এই সরকার যদি সম্পূর্ণরূপে অবৈধ হয়, এবং এই অবৈধ সরকারের আয়োজিত নির্বাচনে যেই সকল রাজনৈতিক দল অংশ নিচ্ছে, বিশেষ করে বিএনপি, মাথায় রাখবেন, হতে পারে এই নির্বাচনের মধ্য দিয়ে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, কিন্তু কদিনের জন্য প্রধানমন্ত্রী হবেন? 1996 সালে কিন্তু 17 দিনের মাথায় লাথি মেরে ক্ষমতার মসনদ থেকে তাড়ানো হয়েছিল, কিন্তু 2026 সালে এসে এই 17 দিন কতদিন পর্যন্ত টিকতে পারে মাথায় রাখা উচিত। প্রত্যেকটা রাজনৈতিক দলকে যারা এই নির্বাচনে অংশ নেবে, অদূর ভবিষ্যতে এই নির্বাচনকে রায়ের মাধ্যমে অবৈধ ঘোষণা করা হবে, এবং রাষ্ট্রদ্রোহিতার অপরাধে সব মৃত্যুদণ্ড হবে। পৃথিবীর কোনো শক্তি তাদেরকে রক্ষা করতে পারবে না। এটা বিএনপির জন্য একটা মেসেজ। বিএনপি যদি বাঁচতে চায়, এই নির্বাচনকে বিএনপির বয়কট করতে হবে, অন্যথায় বিএনপি যদি ক্ষমতাতেও আসে, সেই ক্ষমতাটাও হবে সম্পূর্ণরূপে অবৈধ, কারণ এখনো সংবিধান বাংলাদেশে বলবৎ আছে। যদি 72-এর সংবিধানকে ছুঁড়ে ফেলা হয়, মুছে দেওয়া হয়, সেক্ষেত্রে তারা সবকিছু পরিবর্তন করতে পারবে। কিন্তু যেহেতু 72-এর সংবিধানের ভিত্তিতে নির্বাচন হচ্ছে, সেক্ষেত্রে সংবিধানকে লঙ্ঘন করার কোনো চান্স নাই, সেক্ষেত্রে সংবিধানকে অবমাননা করার কোনো প্রকার সুযোগ নাই। বিএনপি যা করছে, বিএনপির ফলাফল কখনোই ভালো হবে না। ক্ষমতায় আসেন, ওয়েলকাম, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী তারেক রহমান, হোয়াট এভার, যাই হোক হন, কিন্তু সেটা কতদিন টিকায় রাখতে পারবেন, কিংবা এই নির্বাচন আগামী দিনে যখন অবৈধ ঘোষণা হবে, তখন সবগুলারে ফাঁসির কাস্টে ঝুলতে হবে। মাইন্ড ইট। শেখ হাসিনা উনি বাংলাদেশে ফিরছেন অতি দ্রুত। বাংলাদেশের ফেব্রুয়ারির 12 তারিখে যেই নির্বাচনটি আপনার হওয়ার কথা, সেটি আর হচ্ছে না, সেটি স্থগিত হয়ে যাচ্ছে। শুধু তাই না, এই অন্তর্বর্তীকালে সরকারের প্রথম যে একদম প্রধান লক্ষ্য হচ্ছে হা ভোট আর না ভোটের মাধ্যম দিয়ে দেশটাকে বিক্রি করে দেওয়া। আমরা যাচ্ছি না সেসব তর্কে বা বিতর্কে, আমরা যে টপিক বা থাম্বনেল দেখেছি সেটা নিয়ে আলোচনা করি। শেখ হাসিনা উনি অতি দ্রুত বাংলাদেশে ফিরছেন। এখন উনি কি প্রধানমন্ত্রী হয়ে ফিরছেন, নাকি বর্তমান যেহেতু ওনার নামে যে অবৈধ বাংলাদেশের তথাকথিত ট্রাইব্যুনাল গঠিত করেছে, এবং সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে ডিরেক্ট ফাঁসির কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে, এখন এত কিছুর পরেও কি শেখ হাসিনা উনি দেশে ফিরবেন? আসলে কি বলছে বাংলাদেশের পলিটিক্স,
পলিটিক্সে শেষ বলতে কি কোনো কথা আছে? যেখানেই শেষ সেখান থেকেই কিন্তু আবার এমন কিছু ঘটনার মোড় আপনার ঘটতে পারে বা ঘটে যেতে পারে, সেটা দেখে আশ্চর্য নয়, বরং মানুষের চোখ কপালে উঠে যাবার মতো। ঠিক সেই ঘটনাটি ঘটল। দর্শক বন্ধুরা, বলছিলাম আমেরিকার কথা। আমাদের বাংলাদেশের পলিটিক্স নিয়ে যেখানে আওয়ামী লীগ বা শেখ হাসিনার আপনার ইতি ঘটে দেয় বা ইতি ঘটাই দিছে অন্তর্বর্তীকালে সরকার অবৈধ ট্রাইব্যুনালের রায়তে, তাই না, যে শেখ হাসিনার ফাঁসি কাঠগড়ায় দিতে হবে। তার মানে কি শেখ হাসিনার ইতি এখানে শেষ, রাজনীতি শেখ হাসিনার এখানেই শেষ ইতি। এজন্যই বললাম যে রাজনীতির মাঠে শেষ বলতে কোনো কথা নেই। সেই সবচেয়ে বড় কথা হচ্ছে এই ভিডিওটি। Now, at the pre-recess of the German debate, Deputy Speaker, I raised the situation of Bangladesh, and the leader quite rightly wrote to the Foreign Secretary about the disastrous situation that is there now. Hindu men are being murdered on the streets, their houses being burnt, their temples are being burnt, and other religious minorities are suffering similar fates. Next month, there are due to be so-called free and fair elections. The Awami League, who are a major political party in Bangladesh, are banned from competing in those elections, despite the fact they command something like 30% in the opinion polls. Equally, the Islamic extremists have called for a referendum which would change the constitution of Bangladesh forever. So could we have a statement from the Foreign Secretary next week on what action the government is going to take to ensure that there are free, fair and inclusive elections and minorities are protected? দেখেন, বাংলাদেশে আমাদের বর্তমান যারা নাকি তথাকথিত আপনার শেখ হাসিনাকে ফ্যাসিস্ট, শেখ হাসিনা স্বৈরাচার, শেখ হাসিনা অমুক, শেখ হাসিনা তমুক, হোয়াট এভার, সবচেয়ে বড় কথা হচ্ছে বিশ্বর রাজনীতি। আমাদের ডক্টর ইউনূস উনি কি বলেছিল যে বাংলাদেশে আমাদের সকল বহির্বিশ্বে থেকে দেখতে আসবে। অনেকে শেখ মুজিবুরকে কপি করেছিলেন। কিভাবে জানেন? যখন নাকি শেখ মুজিবুর রহমান আপনার সেনাবাহিনীর উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছিল ক্যান্টনমেন্টে, যে তোমরা এমন একটা বাহিনী হবে যে বাহিনীকে বহির্বিশ্ব থেকে দেখতে আসবে। তোমরা পেশাদার বাহিনী হবে না, তোমরা হবে আমার পিপলস বাহিনী, তোমরা খেটে খাওয়া বাহিনী হবে। যদি প্রয়োজন হয় নিজেরা এরই খেতে নেমে ধান বুনে চাষ করে চাষাবাদ করে তারপরে তোমাদের খেটে খেতে হবে। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।